যেখানে ছিলাম সেখান থেকে পিক করি। এই যে আমরা টপিকটা নিয়েছি, যদি অথর অফ দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট আ ড্রিম ফলস শর্ট ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাসপেক্টস, তাহলে এই যে তিনটা টপিক উনি বলেছেন এখানে, সেলফ কনসিয়াসনেস অ্যাবাউট দ্য টেনিউয়াস নেচার অফ রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি, বেসিক্যালি বলতে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি, সেখানে সেলফ সেলফ কনসিয়াসনেস, যেখানে রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটিটা ভ্যারি করবে। ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরেট ডিটেল, ফ্লোরেট ডিটেল হলেই হবে না, সেটা কন্টেক্সচুয়ালাইজেশন। সেলফ অ্যাওয়ারনেস অফ দ্য রোল অফ আইডিওলজি ইন আওয়ার লাইফ, তিনটা জিনিস। এই তিনটা জিনিস থেকে আমাকে এখান থেকে পিক করতে হবে। The author of the passage suggests that a dream falls short in which of the following respects: it does not appear to recognize the representations of reality can be unreliable. মিলেছে এটা আমাদের টপিকের সাথে? It seems to focus on a stylistic variety at the expense of accuracy of detail. এটা কি আমাদের টপিকের সাথে মিলেছে? তার সাথে কথা বলছিলাম আশিক সপুর। হ্যাঁ জি ভাইয়া, আমি কথা হ্যাঁ, শুনতেছি। জি হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলেন এটার সাথে আমাদের ওই কথাটা মিলছে কিনা। হ্যালো। হ্যাঁ, এখানে যেটা আমরা হ্যাঁ হ্যাঁ জি জি বলছিলাম, ভাইয়া। হ্যাঁ। তাহলে আপনার এই যে বলছে ইট সিমস টু ফোকাস অন স্টাইলিস্টিক ভ্যারাইটি এট দ্য এক্সপেন্স অফ অ্যাকুরেসি অফ ডিটেল, তাহলে এখানে কোনটার সাথে যাচ্ছে? এই যে কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরেট ডিটেল, এটার সাথে জি যাচ্ছে কি? জি 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 জি। আচ্ছা, it offers a wealth of detail without sufficient critical examination of that detail, তাহলে কোনটা যাচ্ছে? বি যাচ্ছে না সি যাচ্ছে? It seems it seems to focus on stylic creators. It was well critical examination. আমার কাছে তো মনে হচ্ছে বি যাচ্ছে, আমি তো। হ্যাঁ, এখানে দেখার বিষয় এটাই যে এখানে খুঁটিনাটি শব্দ নিয়ে আপনার খেলার হ্যাঁ বিষয় আছে, ওরা যেমন কাজ করে। যে আমি কি, দুটোই তো সিমিলার টাইপের, দুটাতে সে বলছে স্টাইলিস্টিক ভ্যারাইটি এবং এখানে বলছে ওয়েলথ অফ ডিটেল, তাই তো? তাহলে দুটাই হচ্ছে আপনার এখানকার সাথে রিলেটেড, তাই না? ফ্লোরিড ডিটেলের সাথে রিলেটেড। এখন বলছে ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরিড ডিটেল, ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরিড ডিটেল, এই জিনিসটা মিসিং বলছে, ইনএডিকুয়েট, এই জিনিসটা মিসিং, নট ইনাফ তার দৃষ্টিতে। তাহলে অথরের দৃষ্টিতে এটা নট ইনাফ। এখন সেটাকে আপনি এই ফোকাস অন স্টাইলিস্টিক ভ্যারাইটি ইন দ্য এক্সপেন্স অফ অ্যাকুরেসি বলবেন, নাকি উইদাউট সাফিসিয়েন্ট ক্রিটিক্যাল এক্সামিনেশন বলবেন? self awareness for it. Find out the strong word here. Find out the strongest word in the sentence, in the That's option. 10 of the কোন related শব্দটা খুব স্ট্রং? এখানে 2 নম্বর অপশনে খুব স্ট্রং একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এক্সপেন্স অফ অ্যাকুরেসি। এক্সপেন্সেস। জি, তাহলে এটা তাহলে অ্যাকুরেসি, হবে না নাকি? তাহলে এখানে কি আমাদেরকে প্যাসেজে কি আমাকে বলেছে যে তিনি রং ইনফরমেশন দিয়েছেন? না, বলেন, তাহলে বি নাম্বার অপশনটা আনসার হবে না। হবে ঠিক না। আছে, জি তো এই জি। এখন আপনি প্যাসেজ পড়তে হবে এইভাবে, আপনি কয়টা প্যাসেজ পড়েছেন, প্যাসেজের লাইন বাই লাইন বুঝছেন কিনা, সেটা বিষয় না, সেটা হচ্ছে প্যাসেজে আপনার যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো তৈরি হচ্ছে কিনা। তো পড়াতে স্কিলস, আমি যদি একটা মোটামুটি একটা আর্টস স্কিলস আমি যদি বলি, অনেকগুলো স্কিলস এর ব্যাপার আছে, আমরা এগুলো আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করি। প্রথমে বড় প্যাসেজের ক্ষেত্রে যেটা হয় যে সামারাইজ করা, প্যারাফ্রেজিং। আপনি যে ওখানে যেভাবে প্যারাফ্রেজিং এর অনেকগুলো ইস্যুস আছে, আপনি নিজে থেকে নিজের চেষ্টা করা সেলফ, সেটাও হয়। আবার পাশাপাশি আপনার প্যাসেজ ভার্সেস কোশ্চেন, আপনার কোশ্চেন একরকম থাকবে, প্যাসেজ একরকম থাকবে, তাহলে কোশ্চেনেরটা প্যাসেজের সাথে কোনটা মিলছে কোনটা মিলছে না, সেই ব্যাপারগুলো। তারপরে আপনার কোন একটা কি পয়েন্ট, যে মেইন আইডিয়াটা ধরতে পারা, আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া, তাকে হ্যামার স্ট্র্যাটেজি বলে গ্র্যাগমেন্টের ক্ষেত্রে, গ্র্যাগমেন্ট বলে হ্যামার স্ট্র্যাটেজি। তারপরে হলো আপনার কোন একটা আহ, যেটা আপনার ফোরকাস্ট করা, যে আপনার আইডিয়াটা কোন দিকে যাচ্ছে। একটা শব্দ থেকে কোন একটা, বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজ শুরু হয় মনে করেন কোন একটা এমন কোন একটা শব্দ দিয়ে শুরু হয় যেটা আসলে তাকে বুঝিয়ে দিচ্ছে যে, যেমন ধরেন চক্ষু ফিল অ্যাপারেন্টলি ওয়াজ রং। এই যে অ্যাপারেন্টলি এই শব্দটা পড়া মাত্র আমি পুরো প্যাসেজ সম্পর্কে জানছি। চকোবিল বলছিল অ্যাপারেন্টলি, তাহলে আলটিমেটলি এই জিনিসটা সম্পর্কে আমি একটা গ্যাস করার চেষ্টা করব। তারপরে ইভলিউশন অফ ইন্টেলিজেন্স among early large mammals of the grasslands was due in great measure to the interaction between two biological synchronous groups of animals, the hunting carnivores, blah blah blah. Hunted. The interaction resulted from difference between predator and prey. However, certain components of intelligence were improved far more than others. এখানে এই প্যাসেজটাতে আবার
দিস ভার্সেস দ্যাট এরকম না, এখানে হচ্ছে দুইটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। এই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে হান্টেড আর একটা হচ্ছে প্রেডেটর। প্রেডেটর এন্ড প্রে, এই দুটোর গ্রুপের ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ এই ফার্স্ট প্যারাটা পড়ে আমি বোঝার চেষ্টা করলাম হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। এই প্যাসেজে তাহলে আমি প্রথম অংশে আমি প্রেডেটরের আইডিয়া পাবো, দ্বিতীয় অংশে আমি প্রের আইডিয়া পাবো। বোথ অফ দেম উইল হ্যাভ ইন্টেলিজেন্স এন্ড সামবডিজ ইন্টেলিজেন্স উইল বি ডিফারেন্ট ফ্রম দি আদার গ্রুপ। এই হচ্ছে এই প্যাসেজের আইডিয়া। আমি কোত্থেকে পাচ্ছি? এই সেন্টেন্স থেকে, যেখানে বলছে the interaction resulting from the differences between predator and prey led to a general involvement in brain function. Certain components of intelligence were improved far more than others. কেউ বোকা কেউ বুদ্ধিমান এটা বলেনি, বলেছে certain parts of intelligence, certain components of intelligence were improved far more than others. তাহলে কোন অংশ হার্বিভোরের বেশি হবে, কোন অংশ কার্নিভোরের বেশি হবে। এবং এই যে লিঙ্ক গুলা, কার্নিভোর বলতে এখানে প্রেডেটর বুঝিয়েছে, হার্বিভোর বলতে প্রে বুঝিয়েছে। এরকম আরো সামনে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন এই এই গ্রুপটাকে, এই কার্নিভোর এবং প্রেডেটরকে এখানে অন্য কোনো শব্দ দিয়ে বুঝিয়েছে। তাহলে আপনাকে প্রথমে যেটা চট করে ধরতে হবে, যেমন এখানে বলেছে স্মার্টার ক্যাচার্স, তাহলে এটা হচ্ছে কার্নিভোর এবং ইয়া সম্পর্কে, প্রেডেটর সম্পর্কে। এই যে আপনার, এবং কিনার স্কেপার্স, স্কেপার্স তাহলে এটা হচ্ছে প্রে সম্পর্কে। তাহলে এই যে কোন শব্দ দিয়ে কাকে বোঝালো, এগুলো হচ্ছে প্যারাফ্রেজিং এর একটা অংশ। ঠিক আছে, মুভিং অন। আমরা এখানে অনেকক্ষণ সময় দিয়ে দিয়েছি, আমাদের এখন কাজ আরেকটু আছে, সেটা হলো কোয়ান্টে টপিক গুলো দেখিয়ে দেওয়া। কোয়ান্টে আমাদের কোশ্চেন টাইপ কি কি? পার্টিসিপেন্ট অলরেডি টায়ার্ড হয়ে গেছে, যারা অতি উৎসাহী পার্টিসিপেন্ট। আসসালামু আলাইকুম, খায়রুল বলছিলাম। ভাই ভাইয়া কেমন একটা আছেন? ব্যাপার আছে। ভালো ভালো আছেন? জি, আহ, এখানে একটা জিনিস একটু আমার জানার ছিল। আপনি তো বলেন। মানে যেভাবে যাচ্ছেন, হ্যাঁ, মানে হ্যাঁ, এটা হ্যাঁ। অনেক, আমার মনে হচ্ছে যে মানে এটা করার জন্য যেই লেভেলের স্পিড, রিডিং স্পিড থাকা দরকার, হ্যাঁ, ওইটা আমার যথেষ্ট মানে গ্যাপ আছে, ঘাটতি আছে। সেক্ষেত্রে ওই আচ্ছা, রিডিং স্পিডটা আনার জন্য কি করা যায়? রিডিং করতে হবে। প্রথমত হচ্ছে এত গতিতে আপনার পড়ার দরকার নেই। আমি যখন পরীক্ষা দিব তখন আমি এই গতিতে পড়বো না, তাহলে আমি স্কিপ, মানে আমি মিস করবো। এখন আমি সেশনের সুবিধার্থে এই গতিতে পড়তেছি। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, আচ্ছা, রিডিং স্পিড আপনার লাগবে, যেটা স্পিড চেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে আপনার পড়া মাত্র বোঝার ক্ষমতা। এবং আপনি পড়তে পড়তেই যাতে প্যারাফ্রেজিং এই যে স্কিল গুলো আমি এখানে টাইপ করার চেষ্টা করেছি, আপনি পড়তে পড়তেই যাতে এই জিনিসগুলো ভালো। ধরা যায়, যে সামারাইজটা মাথায় চলে আসে, সিকোয়েন্সিংটা মাথায় চলে আসে, স্ট্রাকচার অফ দ্য প্যাসেজ যাতে মাথায় চলে আসে, ফোরকাস্টিংটা যাতে মাথায় চলে আসে, এই যে স্ট্রাকচার, এগুলো যাতে মাথায় চলে আসে। তারপর কিওয়ার্ডস বা কি ফ্রেজেসটাকে আমি মাথায় রাখলাম, লিস্ট যদি থাকে সেটা মাথায় রাখলাম, কোন জায়গায় আমি যাব, ব্যাক টু ওয়্যার, সেই জিনিসটা আমি মাথায় রাখলাম, রেফারেন্সিংটা মাথায় রাখলাম, অর্থাৎ কোনটা দিয়ে কাকে কি বোঝাচ্ছি। এই 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 স্কিল গুলো ডেভেলপ করতে হবে, এবং সেটা আস্তে আস্তে, এটা এমন না যে খুব তাড়াহুড়া করতে হবে। হ্যাঁ, যেটা জানতে চাইতে পারেন সেটা হচ্ছে একটা প্যাসেজ পড়তে আমার কতক্ষণ সময় লাগবে অন এন অ্যাভারেজ, বা আচ্ছা, কতক্ষণ সময় আমি পাবো। হ্যাঁ, মোর ইম্পর্টেন্ট অন এন অ্যাভারেজ একটা প্যাসেজের জন্য। দেখেন আমাদের এখানে যে টাইমটা থাকে, টাইমটা হচ্ছে 1.5 মিনিট, সিম্পল। ঠিক আছে, একটা আমার মেসেজের টাইম জন্য। হচ্ছে ভার্বালের জন্য, ভার্বালের জন্য আমার টাইম হচ্ছে ভার্বাল কোশ্চেন্স, ভার্বাল কোশ্চেন্স আমার টাইম হচ্ছে 1.5। এখন 1.5 মিনিটসে একটা প্রশ্ন আমাকে আনসার করতে হয়। তাহলে আমার তিন ধরনের প্রশ্ন আছে, টিসি আছে, এসসি আছে, আরসি আছে। তুলনামূলকভাবে আরসি তে সময় বেশি লাগার কথা, এসসি তে কম লাগার কথা, টিসি তে তার থেকে একটু বেশি লাগার কথা। আপনি যদি এসসি তে যদি আপনি টাইম সেভ করতে পারেন, আমি যখন 20টা প্রশ্ন যখন থাকতো তখন সাধারণত এসসি থাকতো 6টা, টিসি থাকতো 4টা, 6 4 10, আর আরসি থাকতো 10টা। 10টার মধ্যে আপনার অ্যাটলিস্ট 3 প্যাসেজ, 3 4 প্যাসেজ। ব্যাস, দিস ওয়াজ দ্য সিচুয়েশন। এখন মোটামুটি আচ্ছা, এর কাছাকাছি যাবে, যেহেতু 20-এর জায়গায় আপনি জাস্ট র্যাঙ্ক, মানে আপনি কমায় নিতে পারেন। 20-এর জায়গায় যখন 12 হবে, আপনি ওইরকম এখানে 4টা পাবেন, ওখানে 3টা পাবেন, এখানে 8টা পাবেন, এভাবে করে হবে যখন আপনার 15 হবে। তো এখন যেটা হবে, আপনি যদি এগুলোকে যদি আপনি 1 মিনিটে সলভ করতে পারেন, লাইক 1 মিনিট পার পার কোশ্চেন, আপনি যদি এটাকে 1 মিনিট করে করতে পারেন, অনলি দেন ইউ উইল গেট 2 মিনিটস পার কোশ্চেন হেয়ার। এটা হচ্ছে টু স্ট্র্যাটেজি, মিনিটস পার এটা আমাদের কোশ্চেন উইথ দ্য চেষ্টা, প্যাসেজেস। উইথ দ্য প্যাসেজেস অফকোর্স। যে এই হচ্ছে 2 মিনিটস পার পার্সন। তাহলে আপনার যেটা আদার লার্জ প্যাসেজ আছে, সেখানে আপনি যদি 3 কোশ্চেন থাকে বা 3 to 4 কোশ্চেন থাকে, স্মার্ট হয়ে গেছে, 3 to 4 কোশ্চেন যদি থাকে, তাহলে ইউ উইল গেট অ্যাবাউট 6 to 8 মিনিটস ইনক্লুডিং রিডিং দ্য প্যাসেজ। আদারওয়াইজ আপনার টাইমিং মিলবে। জিআরই
পরীক্ষাটা এরকমই আসলে, যে এটা সময়ের মধ্যে কত চাপাচাপির মধ্যে আপনি কতটা করতে পারেন সেটাই জিআরই। হ্যাঁ, এটাতে ইয়া করার কিছু নেই। তবে এখানে এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন প্রথম প্রিপারেশন নিই, ধরেন আপনাদের অনেকের ধারণা হচ্ছে আমার তো ভুল হয়ে যাচ্ছে। আসলে আপনি যখন রিডিং প্যাসেজ কেন, ধরেন আপনি যদি 50% মতো কারেক্ট করেন, তাহলে কিন্তু আপনার স্কোর 164 এর মতো হয়ে যাবে। ঠিক আছে, এই ধারণাটা অনেকের আবার থাকে, অনেকের মানে অনেকে মনে করে যে অনেক ভুল হয়ে গেল। No, যেমন ধরেন আইএলটিএস এ আমি যদি রিডিং এ এইট পেতে চাই, আমার কিন্তু 4টা কোশ্চেন ভুল করার সুযোগ আছে, 4টা প্রশ্ন ভুল করলেও এইট পাওয়া যায়, তাই না? হ্যাঁ, সেরকম হ্যাঁ। আপনার ইয়াতে কি বলে 7.5 পেতে চাইলে প্রবাবলি 32 তে বোধহয় 7.5, তাহলে 8টা প্রশ্নের মতো ভুল করা যায় 7.5। হুম, তাহলে 7-7 এখানেও কিন্তু, হ্যাঁ তাহলে এখানেও কিন্তু এরকম, এখানে আপনার 50% মতো কারেক্ট করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। যেমন আমার স্কোর হচ্ছে 161 ভার্বালে। আমি আমার টিসিএসসি, আমি যদি মনে করে আমার আরসি 9টা হয়েছিল, টিসিএসসি তে বোধহয় 3টা এসি হয়েছিল, টিসি তে বোধহয় 3টা হয়েছিল বা 4টা 3টা হয়েছিল। 3 3 6 9 15, অর্থাৎ 15 কারেক্ট করেছে, আমার স্কোর 160 লেভেলে চলে গেছে, সমান লেভেলে। আর আপনার, আপনি যদি ইয়া করেন, কি বলে আপনার 50% যদি কারেক্ট করতে পারেন। হ্যাঁ, হুম, আবার দেখেন আমি আমি নিজে ধারণা করেছিলাম যে আমার প্রিপারেশনের ইয়ে অনুযায়ী যে আমার এসএটিসি তে আমার পারফরমেন্স ভালো থাকবে, উল্টা লিখেছি। টিসি হচ্ছে 6, এসি হচ্ছে 6, এটা আগে ছিল। তো আপনি যদি আগেরটা চিন্তা করেন, যে আমার চিন্তা ছিল যে আমি টিসিএসসি তে আমি 10-এ আমি বেটার নাম্বার পাবো, হয়তো 8 পাবো, আর আরসি তে আমার হয়তো 5-6টা হবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টা, আরসি তে হয়েছে 9টা, টিসিএসসি তে হয়েছে কম, 50%। এরকম হয় আচ্ছা, আরসি ভালো হয়েছে। অনেক কিছু। এবং এখানে অ্যাকুরেসিটা লাগবে, বাট ভার্বালে যেহেতু আমাদের স্কোর টার্গেটটা তুলনামূলক কম থাকে, 15 টার্গেট করেন, ধরেন আপনি টার্গেট করলেন এটা স্কোর অফ 15, আপনি চিন্তা করতে পারেন 165 প্লাস, তাহলে আপনার 15 হয়ে গেল, তাই না? এরকম একটা স্কোর। জিআরই ম্যাথ তো কম্পারেটিভলি জিমেট এর যে টাইপের ম্যাথ হয় তার চেয়ে একটু ইজিয়ার হয় না? জিমেটের তুলনায় জিআরই ম্যাথ ইজিয়ার বলতে হবে, ইয়েস। মানে জিমেটের ডিফিকাল্ট ম্যাথ গুলোর তুলনায় জিআরই ডিফিকাল্ট ম্যাথ গুলো ইজিয়ার, এভাবে বললে মানে সেফ হয় আর কি। যদি আচ্ছা, কোয়ালিফায়ার আচ্ছা, দিয়ে বলি, তাহলে তাহলে ব্যাপারটা বেশি আচ্ছা, সঠিক হয়। আচ্ছা, ম্যাথস এর ব্যাপারে আমরা এখন শুরু করি। কোয়ান্টে একটু আগেই বলে রাখি, কোয়ান্টে এখন অনেক অ্যাডভান্সড কোশ্চেন্স গুলো আসা শুরু করছে। আগের যে অফিসিয়াল বইগুলো আছে, এখনকার আমাদের যে অফিসিয়াল বইগুলো, সেগুলো আসলে নট ইনাফ। সেখান থেকে আমাদের ওই টপিকের মধ্যে থেকে আমাকে আরো আরো ভালো কোশ্চেন আমাদেরকে আনসার করার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে এটা আমরা কোথায় পাবো, কেএমএফ থেকে আমরা সরাসরি আনসার করতে পারি। আর পাশাপাশি আমরা স্ট্র্যাটেজি বোঝার জন্য ম্যানহাটন ম্যাথ স্ট্র্যাটেজিস একটা বই আছে, ম্যানহাটন কোয়ান্ট স্ট্র্যাটেজিস, বইটা আপনি চাইলে নিয়ে পড়তে পারেন যদি কেউ মনে করেন যে আপনি ম্যাথ থেকে অনেকদিন দূরে এবং ইউ রিয়েলি নিড থিওরিটিক্যাল ডিসকাশন অফ ম্যাথ, কোয়ান্ট কোশ্চেন্স বা কোয়ান্ট টপিকস, তাহলে আপনি এটা নিতে পারেন। আদারওয়াইজ আই ডোন্ট সাজেস্ট। আমি আমি মনে করি যে ম্যাথের ক্ষেত্রে আমাদের যে ধারণা আছে, আমরা স্কুল কলেজে যেটুকু পড়েছি সেটার উপরে বেস করে আমরা জাস্ট কোশ্চেন সলভ করতে করতেই আমরা শিখতে পারি। যেমন প্র্যাকটিসের জন্য ভালো একটা বই হচ্ছে 5 এলবি, কোয়ান্ট ম্যানহাটন 5 এলবি, বইটা ভালো, ওখানে প্রচুর ম্যাথ প্র্যাকটিস আছে। আর আগেই বলে রাখি, ম্যানহাটন 5 এলবি দেখে অনেকে আবার ভার্বালে চলে যান, ম্যানহাটন 5 এলবির ভার্বাল একেবারেই বাজে, ওটা কেউ ধরবেন না, ওটা পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেনের টাইপ গুলো দেখি এবার। প্রথমে কোয়ান্টে, আমি আবার স্ক্রিনে ফেরত এসেছি। কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি দুটোর মধ্যে কম্পেয়ার করে প্রশ্ন দিয়েছে, এই যে স্যাম্পল কোশ্চেন, এই কথাগুলো সবসময় সবগুলাতে লেখা থাকবে, প্রত্যেকটা কোশ্চেন টাইপের মধ্যে লেখা থাকবে। বাট ইফ ইউ কি বলে যায়, রিড দিস ইনস্ট্রাকশনস ফর এভরি কোশ্চেন, ইউ উইল লুজ টাইম। সুতরাং আপনি আগে থেকে ধরে বুঝে নেন যে কোয়ান্টিটি এ আছে, কোয়ান্টিটি বি আছে, দুই দিকে দুটো লেখা আছে, এ বি সি ডি 4টা অপশন আছে। এই অপশনগুলো সবসময় ফিক্স। যদি আপনার মনে হয় এ বড়, তাহলে এ আনসার, বি বড় মনে হলে বি আনসার, সমান হলে সি আনসার। আপনি যদি ডিফাইন করতে না পারেন যে কোনটা বড়, তাহলে ডি আনসার। দিস ইজ দা বড় বা সমান, তাহলে ডি আনসার। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন টাইপ কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা সাধারণত জিএর আগে, জিএরই ছাড়া আর কোথাও আমরা দেখি। জিমেটে যেমন ডাটা সাফিসিয়েন্সি একটা টাইপ অফ কোশ্চেন আছে, সেরকম জিআরইতে এরকম একটা টাইপ আছে, যেটা আসলে আর কোথাও দেখা যায় না। ওকে, এটাতে কি বলেছে, যেমন এতে বলেছে দ্য লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 24, 24 এর চেয়ে বড় সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কোনটা, তাহলে 24 এর চেয়ে বড় 5, 6,
7, 8, 9 আসতেছে 29 হচ্ছে 24 এর চেয়ে বড় সবচেয়ে ছোট প্রাইম নাম্বার। The greatest prime number less than 28. 28 এর চেয়ে ছোট less than 28 প্রাইম নাম্বার কোনটা সেটা আমি বের করলাম। দুটো বের করে আমি কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে যদি আমি পাই যে এ বড় তাহলে এ আনসার, বি বড় হলে বি আনসার, এ আনসার। ঠিক আছে, এই হচ্ছে এগুলো হচ্ছে যেমন লায়নেল ইজ ইয়ঙ্গার দেন মারিয়া, একটা প্রম্পট দেওয়া আছে, এরপরে এতে দেওয়া আছে টুয়াইস লায়নেল সেইস মারিয়াস এজ। এখন আমাকে বের করতে হবে কোনটা বড় বা ছোট বা সমান। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমাদের ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ক্যালকুলেশনের কিছু নেই। দেখেন, ইউ আর ফ্রি টু ক্যালকুলেট, ফ্রি টু টেক এনি নাম্বারস, যে কোনো একটা নাম্বার নিয়ে আপনি ক্যালকুলেট করার চেষ্টা করতে পারেন, বাট অ্যাকচুয়াল ক্যালকুলেশনের এখানে তেমন নাই। তো আপনাকে গ্যাস করতে হবে, আপনাকে ফরম্যাট অনুযায়ী সেট করতে হবে। শর্টকাট ক্যালকুলেশন এত সোজা অঙ্ক এখন আর আসে না। 54% অফ 360, 150 দুটো কম্পেয়ার করে বলা। জিওমেট্রি কোশ্চেন, এখান থেকে কোয়ান্টিটেটিভ কম্পারিজন এসছে। জিওমেট্রিতে একটা জিনিস বলা আছে সবসময় যে ইউ ক্যানট ট্রাস্ট দ্য গ্রাফ, গ্রাফটা যেভাবে এঁকেছে বাস্তবে সেটা সেরকম না আসলে, এটাই ধরে নিতে হবে। সো মুভিং অন, কোয়ান্টিটেটিভ কম্পারিজনের পরে আমাদের টাইপ হচ্ছে মাল্টিপল চয়েস, যেমন এটা, which of the following numbers is farthest from number 1 on the number line? নাম্বার 1 থেকে নাম্বার লাইনের সবচেয়ে দূরের নাম্বার কোনটা? ABCDE পাঁচটা অপশন আছে, পাঁচটা থেকে যে কোনো একটা আনসার হবে, হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রির কিছু অঙ্ক আসে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। এগেন মাল্টিপল সিলেক্টে যাচ্ছি। ইয়েস, দিস ওয়ান, which two of the following numbers have a product that is between -1 and 0? Indicate both of the numbers. দেখেন এখানে কিন্তু দুইটা আনসার বলে দিয়েছে, indicate both of the numbers, যে দুইটা একটা একটা সাথে গুণ করলে জিরো প্রোডাক্ট পাওয়া যাবে। ইন্ডিকেট বোথ অফ দ্য নাম্বার, তাহলে এই চারটা অপশন থাকলে যে চারটাতে টিকমার্ক দেওয়া যাবে ব্যাপারটা এরকম না। এখানে আপনি টিকমার্ক দিতে পারবেন দুইটাতে, একটা দিলেও ভুল হবে, দুইটা দিলে সঠিক হবে, তিনটা দিলেও ভুল হবে, আবার দুইটা কোনটা কোন দুইটা সেইভাবে দিবে। এটাতে কি বলেছে, উইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স আর মাল্টিপলস, এ থেকে এফ ছয়টা অপশন আছে, বলেছে ইন্ডিকেট অল সাচ ইন্টিজার্স। তাহলে এখানে একটাও আনসার হতে পারে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাও আনসার হতে পারে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কয়টা আপনার কাছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে বলে মনে হয়, যেটা আপনি বের করবেন সেভাবে আপনি সিলেক্ট করবেন। এটা হচ্ছে মাল্টিপল সিলেক্ট অথবা মাল্টিপল অপশনস বা মাল্টিপল আনসার, অনেকভাবেই বলি, মাল্টিপল চয়েসের একটা ভেরিয়েশন ভার্সন। আরেকটা টাইপ অফ কোশ্চেন আছে, সেটা হচ্ছে এটাও সেম, দেখছি ক্যালকুলেট করে আপনাকে বের করতে হবে। ইদানিং প্রশ্ন একটু বড় বড় প্রশ্ন আসছে, বড় বড় প্রশ্নের সংখ্যা বাড়ছে। যেমন এখানে এ থেকে জে পর্যন্ত অপশন আছে, ঘাবড়ানোর কিছু নেই, এগুলোর কিছু স্ট্র্যাটেজি আছে। যেমন বলছে which of the following could be the unit digit of 57 power n where n is a positive integer? অর্থাৎ 1, 2, 3, 4 n যে কোনো মান নিতে পারে, n can take any value, any positive integer. So it can be 57 power 1, 57 power 2, 57 power 3, 4, 5, 6, anything. এবং বলছে ইউনিট ডিজিট, মানে 57 পাওয়ার 1 হলে 57, তাহলে 7 থাকছে ইউনিট ডিজিটে। ইন্ডিকেট অল সাচ ইন্টিজার, যে 7 একটা অপশন হতে পারে। 7 পাওয়ার 2 হলে 7 7 9, তো 9 একটা অপশন হতে পারে। এভাবে কোন কোনটা অপশন হতে পারে। তো এখানে ওই ব্রুট ফোর্সের কিছু নাই, প্রত্যেকটা অঙ্কের জন্য স্ট্র্যাটেজি আছে যে কিভাবে এটা সলভ করতে হয়, সেইভাবে আমরা আনসার করি, সেভাবে আমরা অপশন দেখি। আজকের টার্গেট হচ্ছে শুধু কোশ্চেন টাইপ দেখানো। আরেকটা কোশ্চেন হচ্ছে রাইট দিস ওয়ান, এই যে একটা বক্স দিয়ে দিল, বললো এই বক্সে আপনাকে টাইপ করে লিখে দিতে হবে। One pen costs 0.5 cent, 0.5, $0.25. One marker costs $0.35. At those prices, what is the total cost of 18 pens and 100 markers? কোশ্চেন আছে, আপনি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে এখানে টাইপ করে লিখে দেবেন। এখানে কার্সার দিলে আপনার ওখানে প্রিন্ট করবে কার্সার, দেন ইউ উইল টাইপ দ্য ডিজিটস। সাধারণত ডলার, কেজি, বিভিন্ন কিছু আগে পরে থাকে, সেগুলো এখানে দেওয়া থাকে। কিছু জায়গায় কেয়ারফুল থাকতে হয়, যেমন একটা পার্সেন্টে আনসার হচ্ছে, তাহলে পার্সেন্ট সাইনটা দেখবেন যে এখানে দেওয়া আছে। কোনো কোনো ক্ষেত্রে এখানে ব্র্যাকেটে, বিশেষ করে ডেসিমালের ক্ষেত্রে ব্র্যাকেটে আবার 0.01 বা 0.05 এরকম দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনাকে ওটা দেখে নিতে হবে যে আসলে আমার আনসারটা সঠিকভাবে সঠিক মার্কে করে আমি দিলাম কিনা। এই প্রশ্নটা দেখেন, এখানে অপশনটা সেম বক্সের মতো, তবে এটা একটা ফ্র্যাকশন। অর্থাৎ আপনাকে রেক্টেঙ্গেল আর এন্ড লেন্থ has length of 30, and width 10, and square S has length 5. The perimeter of S is what fraction of the perimeter of R? আপনি যে ফ্র্যাকশনটা লিখবেন, মনে করেন এটা আনসার হচ্ছে 3/4, তাহলে এই যে 3 উপরে লিখবেন, 4 নিচে লিখবেন, কোথাও 3/4 লিখবেন না। আর ফ্র্যাকশনের মধ্যে আবার ডেসিমাল আনসার হবে না, মানে হচ্ছে আপনি এখানে 1/5, 1.5/2.5 এরকম লিখতে পারবেন না, বিকজ ডেসিমাল ইজ ইটসেলফ আ ফ্র্যাকশন। তার একটা দোতলা ফ্র্যাকশন যাচ্ছে, চারতলা ফ্র্যাকশন না।
মানে আমরা উপরে নিচে যে ছোটবেলায় অঙ্ক করতাম, উপরে একটা ফ্র্যাকশন 2/1 বাই 4/3 এরকম আনসার দেওয়া যাবে না। উপরে একটা ইন্টিজার রাখতে হবে, নিচে একটা ইন্টিজার রাখতে হবে। তো ওই সিঙ্গেল বক্সে ডেসিমাল বসতে পারে, অথবা পূর্ণ সংখ্যা বসতে পারে, দশমিক বসতে পারে, যে কোনো কিছু। আর এটা হচ্ছে ফ্র্যাকশনের জন্য, এটা দেওয়া থাকবে, সেভাবে আপনি আনসার করবেন। এই পার্সেন্টেজ যেটা বলেছিলাম যে নিয়ারেস্ট হোল পার্সেন্ট বলে দিয়েছে, তো ক্যালকুলেট করার পর আপনাকে দশমিক দিয়ে হবে না, নিয়ারেস্ট হোল পার্সেন্ট, অর্থাৎ আপনাকে এটাকে এটাকে আমরা রাউন্ডিং বলি, রাইট? রাউন্ডিং করে আপনাকে আনসার দিতে হবে, এবং পার্সেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি খেয়াল করবেন যে দশমিক আনসার, যেমন আপনার হয়তো আনসার বের হয়েছে 0.125, which is equivalent to 12.5%। তাহলে 12.5%-এ আপনি কিভাবে আনসার দিবেন? যেমন এখানে দেখা যাচ্ছে এটা আনসার হচ্ছে এটা 33.3%, থ্রি রিপিটিং, তাহলে এটা 33% আনসার। এখানে আপনি লিখবেন শুধু 33%টা বাইরে দেওয়া আছে। তো দিস আর দ্য টাইপস অফ কোশ্চেন। এই হচ্ছে 3 ধরনের ম্যাথ প্রশ্ন। আর আমরা এর মধ্যে জিওমেট্রি দেখেছি, দেখেছি আপনার জিওমেট্রি চেহারা একটু দেখেছি, ম্যাথ আর অ্যারিথমেটিকের একটা চেহারা দেখেছি, পার্সেন্টেজের অঙ্কে অ্যালজেব্রার চেহারা একটু করে দেখেছি। এখন এটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সির চেহারা, ডাটা সাফিসিয়েন্সি ডেটা কোশ্চেন। এখানে অনেক সময় টেবল দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকে, গ্রাফ দেওয়া থাকে, অনেক সময় চার্ট টেবল সব একসাথে দেওয়া থাকে, তারপরে ওখান থেকে প্রশ্ন করে প্রশ্নগুলো খুঁজে খুঁজে আমাদেরকে আনসার করতে হয়। এবার এখানে বলছে এটা স্টোর, পাঁচটা স্টোর, পার্সেন্টেজ 6 to 7, পার্সেন্টেজ 6 to 7 to 8, 2 বছরের চেঞ্জেস দেওয়া আছে। এখানে বলছে স্টোর পি, তাহলে আমার পি লাগবে। পিতে কি বলছে 8 লাখ ফর 2006, কত ছিল? হোয়াট ওয়াজ দ্য ডলার অ্যামাউন্ট অফ সেলস এট দ্য স্টোর ফর 2008, তাহলে 8 এর কত? তাহলে আমি দেখছি পিতে 2006 to 7% চেঞ্জ হয়েছে 10% প্লাস, 8 লাখ থেকে এটা 10% প্লাস হবে 8,80,000। আবার পার্সেন্ট চেঞ্জ 2007 থেকে 8 হয়েছে 10% মাইনাস, 8,80,000 থেকে 88,000 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার আনসার 7,92,000। এভাবে করে আমরা ক্যালকুলেট করব। আপনারা আছেন তো আমার সাথে? এম আই গোয়িং টু ফাস্ট? হ্যাঁ জি ভাইয়া আছি, হ্যাঁ, শুনছি। yes, please. ভাইয়া জি ভাইয়া আছি না জি ভাইয়া ফাস্ট? ওকে না 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 ভাইয়া শুনতেছি, বলতে থাকেন ভাইয়া, শুনতেছি। ওকে। এখানেও কি কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে যে 12 to 15 কোশ্চেন থাকতেছে, এখানেও সেম সময়টা কি সেম? একটার জন্য 1.5 1.75 মিনিটস, করে, 1.75 করে, টোটাল ভাইয়া 45 মিনিটস। 35। ভাইয়া এই যে একটা প্রশ্নের 12 জন্য 1.75 করে। 1.75। এবং পরীক্ষা দেওয়ার সময় আমাদের খুব মনে হয় কি জানেন, যে ভার্বালের জন্য 1.75 দিয়ে কোয়ান্টিটির জন্য কমাই দিলে ভালো হতো। এটা আমাদের সবসময় মনে হয়। কোয়ান্ট আমরা শেষ করতে পারি, কিন্তু ভার্বাল আমরা ঠিক মতো শেষ করতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে ভার্বাল শেষ করার পর তারপর মানে কোয়ান্টিটিভটা আসবে, তাই তো? মানে দুইটা একসাথে না? না, দুটো একসাথে আসবে না, মিশাই আসবে না, একটা একটা সেকশন পাবেন। কোন সেকশনটা আপনাকে আচ্ছা আগে দিবে সেটা হয়তো ওরা বলবে না, বাট একটা সেকশন একসাথে দিবে। আপনি ভার্বালের 12টা একসাথে পাবেন, দেন আপনি কোয়ান্টের 12টা পাবেন, দেন ভার্বালের 15টা পাবেন, দেন কোয়ান্টের 15টা পাবেন। আর এখানে একটা মজার ব্যাপার আচ্ছা আছে, প্রথম সেটটা হয় মিডিয়াম ডিফিকাল্টি, অর্থাৎ 3 ধরনের সেট ডিফিকাল্টি আছে, ইজি, মিডিয়াম, হার্ড। প্রথম সেটটা মিডিয়াম সেট ডিফিকাল্টি দিবে। ওই মিডিয়াম ডিফিকাল্টি সেটটা আপনি ভালো, যদি আপনি একটা স্কোরের চেয়ে ভালো করেন, যেমন আগে ছিল আউট অফ 20 আপনি যদি 14 প্লাস বা তার চেয়ে বেশি স্কোর করতে পারেন, তাহলে আপনাকে হার্ড সেটটা দিবে পরের রাউন্ডে। এখনো ওইরকম কিছু একটা সেটআপ দিবে, ধরেন 14 হচ্ছে লাইক 70%, সো আপনি চিন্তা করতে পারেন 7, 12, 84, 8টা 9টা যদি আপনি কারেক্ট করতে পারেন আউট অফ 12, তাহলে পরের 15টা দিবে আপনাকে হার্ড সেট। আর যদি আপনি কম আচ্ছা কারেক্ট করতে পারেন, লাইক ইট ওয়াজ 7, 8 কোশ্চেন, সো আউট অফ 27, 8, 35%, সো এখানে এরকম হবে যে, বা আউট অফ 12 যদি আপনি 4টা কারেক্ট করতে পারেন বা এর বেশি না পারেন, তাহলে আপনাকে ইজি কোশ্চেন দিবে, আদারওয়াইজ মিডিয়াম রিপিট। এখানে একটা ক্যাচ আছে, হার্ড কোশ্চেন পাওয়াটা কিন্তু বেটার, কারণ হার্ড কোশ্চেন আপনি ইজি কোশ্চেন পেয়ে যদি 15টার মধ্যে 10টা কারেক্ট করেন, আপনি যে স্কোর পাবেন, হার্ড কোশ্চেন পেয়ে 15টার মধ্যে যদি আপনি 6টা কারেক্ট করেন, তার চেয়ে বেশি স্কোর পাবেন। ও, ঠিক আছে? তো প্রথম মানে ভালোটাই করতে হবে, হার্ডটাই খুঁজতে হবে। আপনি যদি দেখেন যে দ্বিতীয় প্রশ্নটা বেশি কঠিন হয়েছে, তাহলে ফিল গুড যে হ্যাঁ আপনি ভালো পরীক্ষা দিচ্ছেন, এই জন্যই আপনার পরীক্ষা আচ্ছা মানে প্রশ্ন কঠিন। ঠিক আছে? তো আহ, তো ভালো কঠিন প্রশ্ন পাওয়াটা ভালো। হ্যাঁ, তারপরে আসি আহ, এই ইউজিং দ্য ক্যালকুলেটর। হ্যাঁ, ক্যালকুলেটর আমি আগে দেখিয়েছি। এই হচ্ছে কোশ্চেন টাইপ এবং ক্যালকুলেটর, এবং মোটামুটি আমার দিক থেকে আসলে আলোচনা শেষ। হ্যাঁ, আমার দিক থেকে আলোচনা শেষ। We have like
few more minutes and chat box এ দুইটা প্রশ্ন মনে হয় পাচ্ছি ক্যালকুলেটর নিয়ে আমরা আলোচনা করেছি এখন স্পিড নিয়ে আমরা আলোচনা করেছি হচ্ছে চ্যাট বক্স এবারে আমি পরের মিটিং এর আইডিটা আমি দিয়ে রাখি যদি ইন কেস উই নিড ইট নাও রাখতে পারে বাট this is the idea of the last meeting. চ্যাট বক্সে কিছু প্যাসেজ দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া ওই যে বলছিলাম যে শেয়ার দিব দুইটা প্যাসেজ So, the ease with which a fish can reverse the effect of sidedness of its eye accident. এগুলো কোথেকে নিয়েছেন? ভাইয়া এটা হচ্ছে বিগ বুক থেকে হ্যাঁ, আপনি কি বোঝাতে আপনার প্রশ্নটা কি ছিল? এটা ছিল হচ্ছে ভাইয়া যে আমি যেটা মার্কিং করেছি হাইলাইট যেটা করলাম এটা আমার সেন্টেন্সটা আমার কাছে মনে হলো যে একটু কঠিন মানে এরকম স্টাইলের সেন্টেন্স থাকবে কি মানে আমি এটা আমার কাছে মনে হলো একটু একটু Okay, হালকা কঠিন আচ্ছা ঠিক আছে। The ease with which a fish can reverse the effect of sidedness of its eye symmetry simply by turning around has caused biologists to study internal anatomy, especially the optic nerves for the answer. In all flatfish, the optic nerves cross so that the right optic nerve is trying to bend left side and vice versa. হ্যাঁ, অবশ্যই এটা তো টিপিক্যাল টাইপ। আপনার কাছে আচ্ছা এটা কঠিন মনে হচ্ছে কেন? নেক্সট না না এটা আমি পরে বুঝতে পারছি কিন্তু এরপরে আমি আরেকটা দিয়েছি আচ্ছা দেখি হলুদ কালার আরেক তিনটা এটা আরেকটা দেখে দেখি জাস্ট এটা ইয়েলো তাহলে এটা মোর ডিফিকাল্ট হবে। এরপর রেড একটা নাই তো? না রেডেরটা নাই রেডেরটাও আমার কাছে আচ্ছা, দেখি একটা সেকেন্ড দাঁড়া আমি okay, just বলতেছি good. দিস রাইস না রেডটা আচ্ছা, মনে লাগবে না একটা রেডটা গ্রিন লাগবে দিচ্ছেন লাগবে অরেঞ্জ একটা কালারটা ইয়েলো লাগবে না দিচ্ছেন এখন এখন মনে হচ্ছে হ্যাঁ একটা রেড থাকবে। ইউলিশ কালারটা না ইউলিশ কালারটা একটু ভাইয়া দেখেন এটা না ইউলিশ পরে কালার ইউলিশ যেটা এইটাই ভাই এইটাই হ্যাঁ এটাই এটা আবার দুই জায়গায়। হ্যাঁ এইটা হ্যাঁ ওকে, যেমন ভাইয়া আমার কাছে এই যে এটা in the হ্যাঁ waters between the United States and Japan, starry flounder populations vary from about 50% left-eyed of the United States was closest to about 7% left-eyed halfway between the United States and Japan to the other hand. হ্যাঁ, এগুলো থাকে। এটাতে ভাই আমি হারাই গেছি আপনার হচ্ছে যেটা হলুদ কালার যেটা না এটাতে আমি হারাই গেছি মানে ধরতেই পারি নাই এটা প্রথমে এটা এটা হচ্ছে বলতে আমি চাচ্ছি। আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি, একটু চেষ্টা করি জিনিসটা show it, but try. এটা হচ্ছে মানে ভাই আমার কোশ্চেনটা হচ্ছে কি ভাইয়া মানে আমি নতুন নতুন yeah, জিনিসগুলো মানে এনকাউন্টার করতেছি যেমন এই যে থ্রো what your অ্যাবাউট এটা আমি question? কখনো এই টাইপের মানে এক্সপ্রেশন কখনো আমি দেখি নাই যে থ্রো অ্যাবাউট এই 70% লেফট আই থ্রো আউট অ্যাবাউট এই যে ফ্রেজটা আমার জন্য নতুন আমি কখনো এরকম মানে এনকাউন্টার করি নাই এরকম ফ্রেজ তাহলে আমি বলতে চাচ্ছি যে এই যে স্ট্রাকচার এটা মানে এক্সপ্রেশনটা এটা ভিন্ন রকম আর দুইটা জিনিস আছে। প্রথমত হচ্ছে আপনার আহ আমাদের যে পড়ার স্টাইল বা যে জিনিসগুলো করি, নিউ ইয়র্কার থেকে একটা বের করেছি, হ্যাঁ এখনো আসে নাই যে আমার কাছেও আসেনি। Where are you? So, yeah, so, দেখেন এটা হচ্ছে ওদের একটা কি বলা যায় একটা আর্টিকেল। তো সবাই চ্যাট বক্সের নতুন আইডিটা কি পেয়েছেন? হ্যাঁ জি কেউ একটু দেখেন তো যে আমি আগের আইডিটা শেয়ার করে ফেলছি কিনা বলে। এই যে আদৌ ভাইয়া দেখতেছি একটা সেকেন্ড এখানে বলছে on a warm last falls given a technical artist with a video stood at the edge of দেখেন মানে কত লম্বা করে একটা সেন্টেন্স ওরা তৈরি। হ্যাঁ বাংলাদেশে যখন আমরা পত্রিকাগুলো পড়ি এইভাবে কিন্তু শুরু করে না, যে on a warm afternoon last falls given care on a technical artist, এই যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছোট ছোট যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করা, হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজটাকে আগে নিয়ে আসা, এইভাবে কিন্তু হ্যাঁ আমরা পড়ে অভ্যস্ত না।
ফলে জিআরইতে প্রথম যে ধাক্কাটা আমরা খেতে হয়, যেমন আমাদের এখানে থাকে হি ইনস্ট্রাক্টেড দ্যাট, এভাবে করে থাকে সব। এখানে একটু সুন্দর করে দিল, ক্রস ইউর আইস, কাইন্ড অফ ব্লার ইউর আইস, গেট আ সেন্স অফ হোয়াট হিয়ার ইনস্ট্রাক্টেড। এই যে একটা ফ্লো, এটা কিন্তু গল্পের মতো। তারপর ধরেন এখানে আপনি মিনিং দেখেন, যেমন স্লাম্পড ইনভাইটিংলি, আরো পাওয়া যাবে টেক্সচার, ইমোডেস্ট, ডাবল হোয়াইটলি, গল্প টাইপ হয়ে গেল, একদম সহজ হয়ে গেল। স্কুইন্টেড, say word realism, software framework, sophisticated graphics framework, যেমন এই যে মিমিক শব্দটা, ফটো হ্যাঁ রিয়েলিস্টিক গ্রাফিক্স, নিয়ার ফটো রিয়েলিস্টিক গ্রাফিক্স এন্ড মিমিক রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্স, এই শব্দগুলো ছোট ছোট জিনিস দিয়ে তৈরি করা। তা আমরা এই জিনিসগুলো পড়ে অভ্যস্ত না, ফলে আমাদের কাছে মনে হয় যে আমরা কঠিন কিছু করছি। ঠিক আছে, এখন যেটা করতে হবে, জিআরই ভালো প্রিপারেশন নিতে হলে এই জিনিসগুলো আমাদেরকে পড়ে অভ্যস্ত হতে হবে। জিআরই যেটা সেই 2011-তে যখন জিআরই চেঞ্জ হলো, বিগ বুকের আগের ভার্সন থেকে যখন চেঞ্জ করে আপনার নতুন ভার্সনে আসলো, তখন জিআরই যেটা বলেছে যে আমরা ওই অ্যান্টোনিমস, অ্যানালজি এগুলো নিয়ে আর কাজ করব না। আমরা কি করব, আমরা এই এভরিডে যে জিনিসগুলো আসলে একাডেমিক ওয়ার্ল্ডে যেগুলো নিয়ে থাকে, যেগুলো থাকে সেই জিনিসগুলো নিয়েই আমরা কাজ করবো। তো এই একাডেমিক ওয়ার্ল্ডে যে জিনিসগুলো থাকে সেগুলোই হচ্ছে আমাদের এখন। যেমন ধরেন এই যে বলছে দ্য রেক্লুজ অফ অ্যামহার্স্ট, রেক্লুজ শব্দটা থিওরি ওয়ার্ড। এখন এটা ওরা জাস্ট নর্মালি একজন কিন্তু আর্টিকেল অফ নোটের মধ্যে ব্যবহার করেছে, আমাদের কাছে মনে হচ্ছে কি কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, এই এই হচ্ছে বিষয়। হাইপোকন্ড্রিয়া ইজ লার্নিং ডিজিজ। তো এই যে প্রত্যেকটা জিনিস এর ওরা যেভাবে লিখে সেই লেখাটাই কিন্তু আমাদেরকে জিএডিতে এখন ফেস করাচ্ছে। তো ওদের টার্গেটটা হচ্ছে, এটা তো একটা অ্যাডমিশন টেস্ট, ওদের টার্গেটটা হচ্ছে আপনি ওখানে গিয়ে তো আপনি পড়বেন তো, কিন্তু পড়াটাতে আপনি এখন থেকে অভ্যস্ত হতে হবে। পড়াটাতে আপনি আসলে অভ্যস্ত হচ্ছেন কিনা, সেটা হচ্ছে ওদের টার্গেট। তাহলে আপনি আসলে পড়তে পারবেন কিনা, সেটা হচ্ছে টার্গেট। তো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি যে আসলে কি হচ্ছে। মানে বুঝতে পেরেছেন যে আসলে কি বলতে চাচ্ছি। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে তো বুঝতে পেরেছি আমাদেরকে ভাইয়া। এই জিনিসগুলো এখন পড়ার ভাইয়া অভ্যাস এখন করতে হবে। এখন কথা জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আপনার আমি একটা স্লাইড, ফর এক্সাম্পল, ভাইয়া এই একটা ধরনের কোশ্চেন আইটেম ছিল। কোথায় পাওয়া যায়। হ্যাঁ বলেন। এই যে এই আর্টিকেল গুলা আমি হচ্ছে মানে দি গার্ডিয়ান, তারপর নিউ ইয়র্ক টাইমস, এগুলার মানে অ্যাপও আছে বা এরকম ওয়েবসাইটে গিয়ে যখন কিছু নিউজ চুজ করি যে পড়বো ইন্টারেস্টিং দেখে, তো ওগুলা মোস্টলি পেইড আসে। তো সাবস্ক্রিপশন মানে যায়। আনপেইড কি আসলে কিছু, হ্যাঁ সাবস্ক্রিপশন চাই, ওইটা কি হ্যাঁ হ্যাঁ, ছাড়া পড়ার কোনো সোর্স আছে নাকি সাবস্ক্রিপশন আচ্ছা। কিনতে হয়? আমাকে একজন চুরি শিখিয়ে দিয়েছিল, সেটা ভাইয়া হচ্ছে চুরি ইউএসএ করা যাওয়ার যায়, পরে জি আমি হ্যাঁ। এগুলার, আমি ইউএসএ গিয়ে এগুলার বলতে পারবো না, বাংলাদেশে যখন আমি বলে ফেলি। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে, করা যায় জি হ্যাঁ। হ্যাঁ বলেন, বলেন কিভাবে ও করতে ভাই হবে এটা বলে করা যায়, এটা ফেলেন। বাইপাস পেওয়াল নামে একটা হচ্ছে আপনার ক্রোম এক্সটেনশন পাওয়া যায় আর কি। এটা আচ্ছা গিটহাবে পাওয়া যায়, সার্চ দিলেই হয়ে যায় বাইপাস আচ্ছা পেওয়াল আচ্ছা, দিয়ে। আচ্ছা। সেটা একটা অপশন আছে। ভাইয়া নামটা একটু চ্যাট জিপিটি ইনবক্সে হ্যাঁ লিখে দিলে একটু ভালো চ্যাটে হতো। বাকিদের আচ্ছা বাকিদের জন্য একটু হ্যাঁ হ্যাঁ চ্যাটে দিয়ে দেন, পাঠাই তাহলে দিচ্ছি। সবাই বাই বাইপাস পেওয়াল, বাইপাস পেবো। এটা ইনস্টল করার সিস্টেমটা জানা লাগবে। এটা নর্মালি এটা হচ্ছে আচ্ছা বলতেছি, বাইপাস পেওয়াল এরকম, বাইপাস পেওয়াল এটা গুগলে সার্চ দিলে এটা এই জিপ আকারে পাওয়া যায় গিটহাবে। তারপর এটা নামিয়ে এরপরে ডেভেলপার মোড অন করে এটা ইনস্টল করতে হয় ক্রোমে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আমি ট্রাই করে নর্মালি যে দেখবো। নর্মালি যে আমরা ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করি এরকম না। এটা জিপ ফাইলটা ডাউনলোড করব, তারপর হচ্ছে ক্রোমে যে এক্সটেনশন ম্যানেজারে যে ডেভেলপার মোডটা অন করে তারপরে হচ্ছে ইনস্টল ফ্রম ফোল্ডার দিয়ে জিপ ফাইলটা ইনস্টল করতে হয় আর কি। আরেকটা শর্টকাট আচ্ছা এখানে আছে, অনেক সাইটের ক্ষেত্রে আপনার কাজ করে, সেটা হচ্ছে আপনি গুগল ক্রোমের সাইট সেটিংস এ আপনার আমাদের যে সাইটের যে মূল ইয়াটা আছে সেটা অফ করে দিতে পারেন। সাইট সেটিংস এ গিয়ে একটা কোন অপশন জাভা আছে, স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, ভাইয়া এক্স্যাক্টলি জাভাস্ক্রিপ্ট দেখা যেটা দিলে ভালো আছে হয়। সেটাকে অফ করে দিন। এটা একটা ভাইয়া আপনার অপশন আছে ক্রোমে যেটা দেখাই দেন। আমি আমি দেখাচ্ছি। তারপর এখানে আমি সাইট সেটিংস এ গেলাম, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, সাইট সেটিংস এ গিয়ে আমি এটা অফ করে দিতে পারি। তো
সাইট সেটিংস কোথাও তো থাকার কথা ছিল। Sobrang ano sa Louis. Tengo yung mobile. Iter sa akin kung may gusto ba rin eh. সাইট সেটিংস কোথায়? জাভাস্ক্রিপ্টে কি দেখতে পাচ্ছেন কেউ? মোবাইলের ক্ষেত্রে সাইট সেটিংসে গিয়ে কি লোকেশন অফ হয়ে যাবে? না, লোকেশন না, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এটা আচ্ছা আমি তো বোধহয় Yes, এজে আছি। JavaScript allowed. আমি এজে আছি, আমি ইয়াতে না, এটা এজে না, এটা ভাই হচ্ছে ক্রোম, ক্রোমে। এটা ক্রোম দিয়ে। ক্রোমে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা অফ করে দিতে হবে, অথবা এখানে আপনার ইয়া আছে, জাভাস্ক্রিপ্ট অফ করে দিচ্ছেন, ঠিক আছে, ওখানে আপনার তাহলে করা যাচ্ছে। ব্লক অপশন আছে। যেমন আমার এখানে ইকোনমিস্ট, আমার মোবাইলে ইকোনমিস্ট, নিউ ইয়র্কার, এনওয়াই টাইমস, সায়েন্টিফিক আমেরিকান এবং দি আটলান্টিক, এগুলো আমার কাছে ইয়া করা আছে, ব্লক করা আছে। এগুলো যেহেতু ব্লক করা আছে তাহলে এগুলাতে আমি মোটামুটি হয়তো মোবাইলে আমি পাবো। তাও এগুলো যে ওরা ধরতে পারবে না ব্যাপারটা এরকম কনফিডেন্স বলা যায় না। But আমি তো এজ দিয়ে ট্রাই করছিলাম এতক্ষণ, এজে তো আসলে মিটবে না। আর কোনো প্রশ্ন? যেটা একটু ঘুরে আসি, কেউ কোনো প্রশ্ন রেখেছেন কিনা? প্রশ্ন না থাকলে ভাইয়া we ওই can যে finish our day. একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ভাই ওই যে আপনার এই 12-15 যেই আপনার ইয়া থাকে না, মানে স্কোরটাতে Question. থাকে 12 না, কোশ্চেন থাকে যে এটাতে জি। আমার মানে হয় মানে টোটাল 27 মানে 40 পাওয়ার জন্য 40 মানে 27টাই পারা লাগবে না, আমি যদি হাফও পাই তাহলেও আমি কি ভালো মানে ভালো একটা স্কোর পেয়ে যাব যদি মানে আপনার কথা রাইট শুনে যেটা বুঝলাম। রাইট, মানে আপনি হাফ, মানে ইট ডিপেন্ডস, মানে আপনার কোয়ান্টে অত বেশি আশা করা যায় না, কোয়ান্টে আপনার কম আচ্ছা। লাগে। হুম। এখানে যেটা বলা হয়, যদি আপনি এখানে প্রথমে আপনার মিডিয়াম পার্ট দেওয়া হলো, মিডিয়াম দেওয়ার পরে আপনার টাইপ করতে উল্টাপাল্টা মিডিয়াম, ইজি, হার্ড হচ্ছে যে ইজিতে আপনার একটা মাইনাস পয়েন্ট, আপনি সেকেন্ড অপশনে যদি এখানে একটা মাইনাস আছে অর্থাৎ এখানে একটা ইজি হ্যাজ সাম পেনাল্টি, আপনার হার্ড এর মধ্যে কিছুটা আপনার বোনাস আছে। মিডিয়াম হচ্ছে as it is। তো আমি যদি দেখি যে আউট অফ 12 প্লাস 15, আমি যদি 12টার মধ্যে 8টা 9টা কারেক্ট করি, প্লাস আমি যদি 15টার মধ্যে এরকম কারেক্ট করি, সে 15টার মধ্যে আমি 8টা কারেক্ট করলাম, যে 8 9 17টা আমি কারেক্ট করলাম, 17 মিনস এটা হচ্ছে আপনার 130 এর সাথে আগে যখন ছিল 130 প্লাস 40 ইকুয়াল টু 170, এইভাবে একটা হিসাব ছিল। এখন প্রতিটা স্কোরের ইয়েটা বেড়ে গেছে, তো এখন 40 হয়ে গেছে ইকুইভ্যালেন্ট টু 27, তাই না? 27 হ্যাঁ, প্রতিটা আপনার যদি 27 যদি 40 হয় তাহলে 1.5 করে আসে, 1.4। 0.675, হ্যাঁ ইয়েস, 40 হ্যাঁ 40 বাই 27 লাইক 1.4 1.5 এর মতো। তো হ্যাঁ এখন 17, আপনি এখন 17কে 1.5 দিয়ে গুণ করে 17 এরকম লাইক 17 আর 25, তাহলে আপনার ওই 30 থেকে 25 হিসেব করে আপনি দেখবেন 55 স্কোর হয়ে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো ও এই ব্যাপারটা এমন না যে আপনার ফুল স্কোর করতে হবে, দুটা ফুল করতে মানে একটা কিছু complete করতে, ব্যাপারটা এরকম না। ভাইয়া আচ্ছা। এখানে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা বলতেছি যে নাম্বারিং এর ব্যাপারটা 130 তো যে কেউ পাবে, কারো আইকিউ তো 0 না। তো 130 থেকে যেটা সে বেড়ে কেউ একজন 170 পর্যন্ত যেতে পারে। বাট এটা তো একটা অ্যালগোরিদম সেট করা থাকে যে আমি কতগুলো কোয়েশ্চেন, আমার যেটা আমার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে এটাই যে ওই যেহেতু এটা কম্পিউটার অ্যাপটিটিউড একটা টেস্ট, আমাদের নিশ্চয়ই একটা অ্যালগোরিদম সেট করা থাকে যে এতগুলো কোয়েশ্চেন পারলে সে ধরে নিতে পারবে যে আমার টেস্ট লেভেলটা কোন জায়গায়। তো এটা কি এক্স্যাক্টলি বলা যাবে যে প্রাইমারি কয়টা প্রশ্ন আমার জন্য অ্যাপটিটিউড টেস্ট থাকবে? যেমন জিমেটে বলা বলা যায় যে প্রথম 5-6টা প্রশ্ন অ্যাপটিটিউড থাকে, এটা ও আমার লেভেলটা সেট করে নেয়। জিআরই তে সে কি এক্স্যাক্টলি কয়টা কোশ্চেন, বা এমন তো হইতে পারে যে আমি মিড লেভেলে যে সবগুলো কোশ্চেন পারতেছি, ওকে আমার অ্যালগোরিদম থেকে আবার রিসেট করবে? না, জিমেটের সাথে জিআর এর একটা বড় ডিফারেন্স হচ্ছে, জিমেট হচ্ছে কোশ্চেন অ্যাডাপটিভ,